হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি কথা বলবো হচ্ছে সোনার কেল্লায় জকের ধন ছবিটা নিয়ে, যেটা গত সপ্তাহে রিলিজ করেছিল। তো আমার একটু দেরি হয়ে গেল এটা রিভিউ করতে। তো কেমন লেগেছে আমার এই সিনেমাটার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই জকের ধন সিরিজের মানে শান্তন ঘোষালের এই যে ফ্রাঞ্চাইজিটা এই হচ্ছে তৃতীয় ছবি। এবং প্রত্যেকবারই কিন্তু এই কুমার এবং মানে বিমল এই জুটিটা উইথ রুবি, এই জুটিটা কিন্তু যায় বিভিন্ন ধরনের জকের ধন, বিভিন্ন ধরনের গুপ্ত সম্পদ যেগুলো রয়েছে সেগুলোকে ট্রেজার হান্ট করার জন্য। বাট এইবার ওদের মানে গল্পটা জড়িয়ে পড়ে এমন একটা মানুষের সাথে, যে মানুষটাকে কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখছি এবং যার নাম সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমা এবং উপন্যাস এই দুটোর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মুকুল ধর। এবং এই মুকুল ধরের সাথে কিভাবে এরা জড়িয়ে পড়েন, কিভাবে এদের মানে যে মানে পুরো বলা যেতে পারে ট্রেজার হান্টটা সেটা পৌঁছয় সোনার কেল্লায়, এই নিয়েই মূলত হচ্ছে কিন্তু এই সিনেমাটা। তো দেখুন, এবছর একটা কিন্তু হিড়িক চলছে, সেটা হচ্ছে যে যেহেতু সোনার কেল্লার 50 বছর, তাই সেটাকে একটা ট্রিবিউট দেওয়ার ব্যাপার চলেই আসছে বারবার। তো এই মানে রিসেন্টলি আরেকটা ওয়েব সিরিজ দেখছিলাম তোমার জয়সালমীর জমজমাট বলে, সেখানেও কিন্তু গল্প সেই সোনার কেল্লায় নিয়ে যাওয়া হয়েছে। তো এবার কিন্তু সোনার কেল্লায় যাচ্ছে হচ্ছে এই বিমল কুমার এবং আমাদের রুবির এই জুটি। তো যেটা আমার পজিটিভ লেগেছে এই মানে ফিল্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ফিল্মে কিন্তু এই যে হোমাজটা দেওয়া হয়েছে, এই ট্রিবিউটটা দেওয়া হয়েছে, এই ট্রিবিউটটা দিতে গিয়ে কোথাও কিন্তু কিছু রিক্রিয়েট করার চেষ্টা করা হয়নি, বা নস্টালজিয়াটাকে শুধুমাত্র এনক্যাশ করব এইটা কিন্তু একমাত্র উদ্দেশ্য নয়। তো যেটা আমি রিসেন্টলি দেখলাম, যে ইভেন আমি একেন বাবুর ছবিতেও আমি দেখছিলাম যে সেই বিখ্যাত যে নাইফ থ্রোয়িংয়ের সিনটা সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। ইভেন মানে এই যে জয়সালমীর জমজমাটে সেখানে জাস্ট নস্টালজিয়া, জয়সালমীর কথাটা বা সোনার কেল্লা নামটাকে ইউজ করা হয়েছে একটা, সেটা নিয়ে একটা বলা যেতে পারে ইয়ে করার জন্য। কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু রিয়েলি এই গল্পটার মধ্যে কিন্তু কোথায় মুকুলধর বা কোথাও কিন্তু এই সোনার কেল্লা, এটা কিন্তু চলে আসে। এবং সেটাকে কিন্তু মানে বলা যেতে পারে যে এই রাইটিংটা যেভাবে গল্পের মধ্যে সেটা আনা হয়েছে, সেটা কিন্তু আমার খুব ভালো এবং খুব ইন্টেলিজেন্ট লেগেছে। সেটা শুধুমাত্র জাস্ট নস্টালজিয়াটাকে এনক্যাশ করার ব্যাপার কিন্তু ছিল না। এখানে মুকুলধর বড় হয়েছে সে কলেজ পাড়াতে একটা কিন্তু বইয়ের দোকান কলেজ স্ট্রিটে। এবং এগুলো আমরা জানি, যেগুলো ছোটোবেলাও কিন্তু আমরা জানি তাদের পৈতৃক ব্যবসা বা কী রয়েছে না রয়েছে, সেটাই মুকুলধর চালাচ্ছে। এবং সেখানে কিন্তু নতুন আরেক দল বলা যেতে পারে দুষ্কৃতা তার পিছনে পড়েছে, যেখান থেকে বেসিক্যালি গল্পটাতে পৌঁছে যায় হচ্ছে ইয়ে অবধি, এবার এই এই সোনার কেল্লা অবধি। এবং এইখানে গিয়ে সেই জাতিস্বরের সেই কনসেপ্টটা আবার সেটা মানে বলা যেতে পারে আবার নতুন করে ফিরে আসা, এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই ছবির ক্ষেত্রে। এটা কিন্তু খুব ভালো। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই ছবিতে যদি আমি পারফরমেন্সের দিক থেকে বিচার করি, তাহলে কিন্তু আমাকে সাহেব চট্টোপাধ্যায় কিন্তু খুব সারপ্রাইজ করেছে। তিনি মূলত এখানে মানে নেগেটিভ শেডের ক্যারেক্টার প্লে করছেন, এবং তিনি তার জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন এই ছবিতে। আমার বেশ ভালো লেগেছে সাহেব চট্টোপাধ্যায়কে। পাশাপাশি যাদেরকে কথা বলতে হবে, যে ত্রয়ীর কথা বলবো বা এখানে যে সুপ্রতিম তার কথা বলবো, দে আর অল মানে তোমার বলবো যে তারা তাদের সাধ্যমতো যতটা করা সম্ভব সেটা তারা পারফর্ম করেছে। বাট স্ট্যান্ড আউট পারফরমেন্স বলতে অবশ্যই সাহেব চট্টোপাধ্যায়। এবং আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মানে পার্টিকুলার সিনেমাতেই কিন্তু আমার ডায়লগ রাইটিংটাও বেশ ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো একদম ফেলুদাকে কপি করা হয়েছে, সেই জায়গাগুলো আমি পরে নেগেটিভ পার্টে আলোচনা করব। বাট ওভারঅল কিন্তু ডায়লগ রাইটিংটা বেশ ভালো। আরও একটা জিনিস বলতে হবে যে এই ছবির সিনেমাটোগ্রাফি ভালো। এই ছবিতে যে সমস্ত বলা যেতে পারে সেটগুলো যেগুলো বানানো হয়েছে, কারণ পুরোটাই তো সোনার কেল্লার ভিতরে গিয়ে তো আর ফোর্টের ভিতরে শ্যুট হয় না, কিছু কিছু জায়গায় সেট বানাতে হয় কিছু গল্পের খাতিরে, কিছু যেমন মন্দির বানানো হয়েছে, একটা গুহা বানানো হয়েছে, এইসব জায়গাগুলো বানানো হয়েছে। তো সেটগুলো বেশ ঠিকঠাক দেখতে লাগছে এবং সেগুলোতে যে খরচ করা হয়েছে, আর্ট ডিরেকশন যে বেশ মানে ভালো মতো করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো কাজটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। এবং একটা ওভারঅল কিন্তু একটা প্রিমিয়াম বলা যেতে পারে কাজ হিসেবেই মনে হচ্ছে, দায়সারাভাবে বানানো এরকম লাগছে না দেখতে। এবার এখানে ডেফিনেটলি কিছু নেগেটিভ পার্ট আছে, সেই নেগেটিভ পার্টগুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই সোনার কেল্লায় জকের ধন, এই যে জকের ধন সিরিজের বাকি মানে গল্পগুলোতে কিন্তু এই কুমার এবং বিমল এরা কখনোই কিন্তু ফেলুদা তোপসে হওয়ার চেষ্টা করেনি, সেই অর্থে আমার চোখে পড়েনি যে এরা ফেলুদা তোপসে হওয়ার চেষ্টা করছে। বাট ওয়েন ইট কামস টু সোনার কেল্লা, ওয়েন ইট কামস টু জয়সালমীর, ওয়েন ইট কামস টু মুকুলধর, সাডেনলি দে বিকাম মানে ফেলুদা অ্যান্ড তোমার তোপসে। এবং সেই একই ধরনের কথাগুলো, কয়েকটা বিষয়ে ভীষণ খটকা লাগছে রে কুমার, আমাকে একটু চিন্তা করতে দে রে বিমল, দ্যাট শর্ট অফ ডায়লগস। বা মুকুল
মুকুলবাবু, মুকুলবাবু এই যে হিপনোটিজমের ইয়েগুলো, আমি রেফারেন্সগুলোর কথা বলছি না, কিন্তু ডায়ালগের মধ্যে যেভাবে ফেলুদা এবং তোপসে এই ব্যাপারগুলো তাদের ম্যানারিজমসগুলো যখন কপি করতে শুরু করেছে, তখনই কিন্তু জিনিসগুলো খুব ডাইলিউট হয়ে যায়। তখনই মনে হয় যে কোথাও গিয়ে ভাই তার নিজস্বতা হারাচ্ছে, হোমেজ দেওয়ার নামে কোথাও কপি করা হচ্ছে, এবং সেটাই কিন্তু কোথাও কোথাও গিয়ে আমার বড্ড বেশি চোখে পড়ছিল এই ছবির ক্ষেত্রে। যেটা কিন্তু সাধারণ ফেলুদা বা সত্যজিৎ রায়ের মানে লেখার যারা মানে প্রেমী আর কি, যারা ফেলুদা সিরিজের লেখার প্রেমী, তারা কিন্তু কোথাও গিয়ে কিন্তু তাদের বাদ সাধবে, বা যারা ফেলুদার পুরনো ছবিগুলো দেখেছে তারা কিন্তু কোথাও কি অবজেকশন দেবে বা এই কপি করার কি আছে। এই জায়গাটা আমার মনে হচ্ছে খানিকটা উইক। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই ছবিতে মিউজিকের ব্যবহার, আবারও বলছি মিউজিকের ব্যবহার কিন্তু মানে বরাবর ওই রেফারেন্সগুলো চলে আসে। চেষ্টা করা হচ্ছে যে জয়সলমীরের ওই যে ঘরানার যে মিউজিকগুলো যেগুলো সত্যজিৎ রায় কম্পোজ করেছেন, ওগুলোর কাছাকাছি মিউজিক করার এই জিনিসগুলোই কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই ছবিটাকে বলা যেতে পারে যে একটু লেট ডাউন করেছে। কোথাও কিন্তু মিউজিকটা মনে হচ্ছে আরে ভাই এটা কোথাও যেন শুনেছি, কোথাও যেন শুনেছি। এই যে ব্যাপারটা নেই, এই ট্রাইটা এত সুন্দরভাবে গল্পটার মধ্যে ওটাকে তুমি নিয়ে এলে, মুকুলধারের ক্যারেক্টারটাকে তুমি বয়সে বড় করলে, হতেই পারে মানে এটা মানে ভীষণ রিয়েলিস্টিক এবং ভীষণ মানে বলা যেতে পারে বিশ্বাসযোগ্য ঠেকেছিল জিনিসটা, বা গল্পটা আবার সেই সোনার কেল্লায় গিয়ে পড়ার ব্যাপারটাও খুব এতে ঠেকেছিল, এবং তার যে মানে তার যে পিতৃ পরিচয়, তার যে পরিবার, এই ব্যাপারগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক ঠেকেছিল। রাইটিং ভালো হলেও এক্সিকিউশনে কোথাও খামতি থেকে গেছে এই ছবিতে। তো ওভারঅল আমি বলবো ইটস অ্যান অ্যাভারেজ ওয়াচ। যেরকম এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছিল যে একটা দারুণ কিছু হতে পারে এত একটা ইন্টারেস্টিং সাবজেক্টের উপরে, সেটা কোথাও কিন্তু হচ্ছে না। এই ছিল আমার রিভিউ মূলত অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড সোনার কেল্লায় জকের ধন। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাবেন। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।